ওয়েট করো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, দেন উই আর স্টার্টিং। তো গত ক্লাসে আমরা কি কি করেছিলাম, ফাংশনের বেসিক বিল্ড, কিভাবে নর্মালি একটা কাস্টম ফাংশন লিখতে হয় আর কিভাবে সেই ফাংশনে প্যারামিটার এবং প্যারামিটারে ডাটা হিসেবে আর্গুমেন্ট পাস করতে হয় সিম্পলি। আজকে আমরা ফাংশনের আরেকটু ডিপে যাচ্ছি। তো প্রথমেই আসে পজিশনাল আর্গুমেন্ট। আমরা মাঝে মাঝে দেখে থাকি যে একটা ফাংশন লিখলে সেই ফাংশনে আমরা বুঝতে পারি না যে কতগুলা আর্গুমেন্ট আমাদের এক্স্যাক্টলি দিতে হবে। তো সেইটার এগেনস্টে দেখা যাচ্ছে আমাদের ইরর চলে আসে। তো এটা হচ্ছে আমাদের না জানার কারণে, কিন্তু পাইথনে কি করা হয়, সুন্দর করে ইরর রিপোর্টে বলে দেওয়া হয় যে এক্স্যাক্টলি কতগুলা পজিশনাল আর্গুমেন্ট দিতে হবে। When you call a function, Python must match each argument in the function call with a parameter in the function definition. ফাংশন ডিফাইন করার সময় আমরা যতগুলা প্যারামিটার দিয়ে থাকি, পরবর্তীতে যখন আমরা ফাংশনটাকে ইউজ করব বা কল করব, তখন আমাদের অবশ্যই ঠিক ততগুলা আর্গুমেন্ট কাউন্ট করে দিতে হবে। The simplest way to do this based on the order of the arguments provided. যে আর্গুমেন্ট প্রোভাইড করার সময়ই আমাদের এটা অর্ডার করে নেওয়াটাই বেস্ট। এই দেখো একটা সিম্পলি এক্সাম্পল ছিল যে ফুড টেস্টিং নামে একটা ফাংশনের মধ্যে আমি প্যারামিটার হিসেবে ফ্রুট আর কেক এই দুইটা প্যারামিটার রাখলাম। পরবর্তীতে আমি এক্স্যাক্টলি আর্গুমেন্ট হিসেবে ওই দুইটার জন্যেই আমি আর্গুমেন্টে ডাটা পাস করছি। যদি আমি একটা কম দেই তাহলে আমার ফাংশনের এগেনস্টে একটা ইরর চলে আসবে। এখন আবার আমাদের ওই ফাংশনের যেই আর্গুমেন্টগুলো থাকে বা প্যারামিটারগুলো থাকে, এক্স্যাক্টলি আমরা অর্ডার যদি ফলো করতে চাই, যেমন এইখানে একটু খেয়াল করো যে ফ্রুট আর কেক নামে যেই দুইটা প্যারামিটার আমার ছিল, এটা আমি যখন ইউজ করছি তখন ফ্রুট আগে আর কেক পরে, এইভাবে আমি ইউজ করছি। কিন্তু যদি আমি যখন ফাংশনটাকে কল করব প্যারামিটারে, যদি আমি ওই ফ্রুটের জায়গায় কেক দেই আর কেকের জায়গায় ফ্রুট দেই, দেখা যাবে যে এইখানে হয়তোবা আমার ফাংশনটায় মানে খুব বেশি একটা ড্যামেজ বুঝতে নাও পারি, কিন্তু যদি এটা ক্যালকুলেটেবল একটা ফাংশন হইতো, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই ফাংশনটা ভিতরে ইউজ করার সময় এই ক্যালকুলেশনে ভুল চলে আসতো বা মানে ওই ক্ষেত্রে একটা ড্যামেজ অবশ্যই আমার হইতো। তো যখনই, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওই যে বললাম যে একটু জাস্ট বোঝানোর জন্য দুইবার ব্যবহার করছি, যে আমি ফ্রুট অনলি ফ্রুটটাই একবার ব্যবহার করছি, আর দ্বিতীয়বারে কেক আর ফ্রুট। দেখো আমি কিন্তু সিরিয়ালগুলা একটু ডিফারেন্ট রাখছি, যে শুধু ফ্রুট একবার ব্যবহার করছি, আবার কেক আর ফ্রুট দুইটা, মানে আমার আর্গুমেন্টে দেখো, সরি প্যারামিটারে দেখো, প্যারামিটারে কিন্তু আমি ফ্রুট আগে ইনপুট দিচ্ছি আর কেক পরে ইনপুট দিচ্ছি, কিন্তু ব্যবহার করার সময় কেক আগে আর ফ্রুট পরে ব্যবহার করছি।
হ্যাঁ, হ্যাঁ, এইটা যখন আমরা এই ফাংশন কল করব তখন আর্গুমেন্টে কিন্তু আমাকে ওই প্যারামিটারের যে সিকোয়েন্স সেই হিসাবে আমার ভ্যালু দিতে হবে। এইটাই জাস্ট বোঝানোর জন্য এইভাবে আমি লিখছি। এবারে আসি কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে, আমরা আগের ফাংশনটা দেখি। আগের ফাংশনটায় কি সিম্পল একটা পজিশনাল আর্গুমেন্ট, যে এখানে জাস্ট সিম্পলি দুইটা প্যারামিটার দিলাম, ওইটার এগেনস্টে আর্গুমেন্ট পাস করলাম। কিন্তু কিওয়ার্ড আর্গুমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি একদম ফাংশনে মানে ওই কোন পজিশনাল আর্গুমেন্টে কোন আর্গুমেন্টের এগেনস্টে আমি ডাটা দিচ্ছি, একদম সরাসরি ওই আর্গুমেন্টটা ধরেই আমি মানে লাইক ফাংশনের ভিতরে যেই আর্গুমেন্টগুলো প্যারামিটারগুলো আমার থাকবে, সেই প্যারামিটারগুলারে একদম ভেরিয়েবলের মতো ধরে ওইটার এগেনস্টেই ডাটা পাস করে দিলাম। এর ফলে কি হয় যে আমার সিকোয়েন্স মেনটেন করার ঝামেলা থাকে না। একটু প্রবলেম হচ্ছে যে আমাকে ওইটা ধরেই যে দিতে হচ্ছে, আমার ভেরিয়েবলগুলোর নামও জানতে হবে, যে আর্গুমেন্টে আমি প্যারামিটারে আমি কি ভেরিয়েবলগুলো দিছিলাম, ওই ভেরিয়েবলটা এইখানে কল করে ওইটার এগেনস্টে আমাকে ভ্যালু দিতে হচ্ছে। এই দেখো আমি কল করে এই ফ্রুটের এগেনস্টে একবার ডাটা দিলাম, আবার কেকের এগেনস্টে একবার ডাটা দিলাম, এবং আবার পরে আবার ফাংশনটা কল করে আমি সিকোয়েন্সও ব্রেক করলাম। কেক আগে আনলাম, ফ্রুট পরে দিলাম, কিন্তু আমার যেহেতু প্যারামিটারটাকে ধরে আমি ডাটা পাস করছি, সেহেতু ফাংশনের ভিতরে আমার সিকোয়েন্স মেনটেন না করেও ডাটা এক্স্যাক্ট অ্যাকিউরেটলি ডাটা বসবে। কারণ কি, আমি অ্যাকিউরেটলি ভেরিয়েবল বা প্যারামিটারের এগেনস্টে ডাটা দিছি, যেটা আমার সিকোয়েন্স মেনটেন করার দরকার পড়বে না। হ্যাঁ, কিন্তু এখানে কিওয়ার্ড আর্গুমেন্টে পজিশন হিসেবে বসাইতে হবে না, সরাসরি আমি ওই প্যারামিটারের ভেরিয়েবলটা ধরেই আমি ডাটা দিচ্ছি। এটা এটা কিন্তু একটা ফ্যাক্ট। যদি আমাদের ফাংশনের মধ্যে প্যারামিটার বেশি থাকে, 2 বা 3 4 থাকে না অনেক সময়, যে আমার ফাংশনে ইনপুট দিতে হচ্ছে 4 5টা এলিমেন্ট, তারপরে আমি এক ধরনের ভ্যালু পাবো। তো সেই ক্ষেত্রে আমার এই এক্স্যাক্ট অ্যাকিউরেটলি ডাটা পাস করার জন্য এই পদ্ধতিটা খুবই এফেক্টিভ। কারণ আমাকে ওই সিকোয়েন্স মেনটেন করা, ওইটা আমার নিজের মতো করে করা লাগলো না। আমি যেইভাবে খুশি সেইভাবে কিওয়ার্ড দিচ্ছি, আর ওইটার আর্গুমেন্টে ডাটা পাস করে দিয়ে দিচ্ছি। তারপরে আসছে ডিফল্ট ভ্যালুজ। কিছু কিছু আমরা বাস্তব জীবনে কিছু কিছু ব্যবহার করি যেগুলো ডিফল্ট ভ্যালু সেট করা থাকে। যেমন আমরা পাইয়ের মান 3.1416, এইভাবে মনে হয় 80 ঘরেরও বেশি আছে। তো 80 ঘর পর্যন্ত আমাদের পাইথনে ব্যবহার করার মতো ভ্যালু দেওয়া আছে। তো এই মানটা কিন্তু একটা ডিফল্ট দেওয়া আছে, যে এটা আমরা চাইলেও 4 পয়েন্ট ধরে করতে পারবো না। তো এইরকম আমরা ফাংশন ডিফাইন করার সময় চাইলেই কোনো একটা আর্গুমেন্টের ভ্যালুকে ডিফল্ট সেট করে দিতে পারি। যদিও পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে, কিন্তু যদি চেঞ্জ না করি তাহলে যেটা ডিফল্ট আছে সেটা ডিফল্টই থেকে যাবে। যেমন এই ফাংশনটায় দেখো, আমি কেকের ভ্যালু ব্রেড আমি সেট করে অ্যাসাইন করে দিয়েছি। এর ফলে পরবর্তীতে আমি যদি শুধু ফ্রুটের জন্য ভ্যালু দেই, তাহলে কি থাকবে, কেকের ভ্যালুটা কিন্তু ব্রেড থেকেই যাবে। কিন্তু পরবর্তীতে যদি আমি কেকের এগেনস্টে কোনো ভ্যালু দেই, আর্গুমেন্টে যদি কোনো ভ্যালু দেই, তাহলে সেই ব্রেডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যেটা আপডেট বা যেটা ভেরিয়েবলে ডাইনামিক্যালি পরবর্তীতে আসছে,
সেটাই সে নিবে। যেমন আমরা যখন কোনো একটা ফর্মে ডাটা পাস করি বা ডাটা এন্ট্রি করি, আমরা দেখি না যে বাই ডিফল্ট বিশেষ করে টাকার অ্যামাউন্টের যেই ঘরটা থাকে ওইখানে কি থাকে, বাই ডিফল্ট 0.0 থাকে। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। যদি আমরা টাকার অ্যামাউন্টটা না দেই তাহলে কিন্তু এমন না যে ওইটা চেঞ্জ হবে, ওইটা শেষ পর্যন্ত 0.0ই থাকবে। কিন্তু যদি টাকার অ্যামাউন্টে কোনো একটা ভ্যালু পাস করি বা এন্ট্রি করি তাহলে সেইটাই আপডেট ভ্যালু হিসেবে স্টোর হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো হ্যাঁ বলো। এটা না, অ্যাপেলটাকে হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। হ্যাঁ, না না না, এই যে দেখো এইখানে আমি কি বলে দিছি যে ডিফল্ট ভ্যালু আমি সেট করে রাখছি। ডিফল্ট ভ্যালু কেকের ভ্যালু ব্রেড সেট করা আছে। তার মানে কি, আমি যদি শুধুমাত্র ফ্রুটের ভ্যালু দিচ্ছি, যেটা দিতে পারতেছি, দ্বিতীয় আর কোনো ভ্যালু দেই নাই, তার মানে কি বাই ডিফল্ট কেকের জন্য আমি কোনো ভ্যালু যে দেই নাই, সে ব্রেডকেই ভ্যালু হিসেবে নিয়ে নিছে বলতে কি নিয়ে রাখবে, ওইটাই তার ডিফল্ট ভ্যালু। এখন অ্যাপলের পাশে, অ্যাপলের পরে যে কমা দিয়ে দ্বিতীয় ফাংশনটা কল দেখো, অ্যাপলের পরে আমি কমা দিয়ে পাই লিখছি, সে কিন্তু এই যে আই হ্যাভ ইটেন অ্যাপল উইথ পাই, পাইটাকে নিয়ে নিছে আপডেট ভ্যালু। এইভাবে পরবর্তীতে যতবার আমি কেকের ভ্যালু দিতে থাকবো ততবারই ভ্যালু নিবে। আর যদি আমি কোনো ভ্যালু না দেই তাহলে সে ব্রেডকেই প্রিন্ট করবে। বুঝতে পারছো? ওকে। আর একটা ফাংশনের স্লাইড। অ্যাভয়েডিং আর্গুমেন্ট ইরর। ওই যে আমি প্রথমেই বলে দিছিলাম কি, যে পজিশনাল আর্গুমেন্টে যদি আমরা পজিশনগুলা না জানি যে আর্গুমেন্ট কতগুলা দিব, তো সেই ক্ষেত্রে কিছু ইরর রেইজ করে। পাইথনে ইররগুলা বলে দেয় যে এক্স্যাক্ট কতগুলা একটা ফাংশনের মধ্যে, বা যেই ফাংশনটা তুমি লিখছো সেই ফাংশনে কতগুলা প্যারামিটার তুমি দিয়েছিলে সেগুলা বলে দেয়। তো ওই এররগুলা দেখে দেখে আমরা আমাদের প্রোগ্রামগুলো সলভ করব। when you start to use function you will face error on unmatched or missing argument। দুই ধরনের এরর আসবে, একটা হচ্ছে আনম্যাচ আর একটা হচ্ছে মিসিং আর্গুমেন্ট। যেমন ধরো ফাংশনে তোমার প্যারামিটার হচ্ছে, আমাদের আগের ফাংশনটার কথা চিন্তা করি, প্যারামিটার কয়টা ছিল? দুইটা, একটা হচ্ছে ফ্রুট আর একটা হচ্ছে কেক। এখন যদি আমরা সেইখানে তিনটা প্যারামিটারে আর্গুমেন্টে ভ্যালু দিয়ে দেই তিনটা, তাহলে কি হবে? ওই আনম্যাচ আনম্যাচ একটা ইরর থাকবে, যে কতগুলা এখানে দিছি সেগুলা ম্যাচ করছে না, তারপরে কি ধরনের ডাটা টাইপ আমার পাস করার কথা সেটা ম্যাচ করছে না। তারপরে দেওয়ার কথা ছিল দুইটা, আমি দিছি একটা, অথবা কোনোটাই দেই নাই, কোনো ভ্যালু আর্গুমেন্টে পাস করি নাই, তখন কি আসবে? মিসিং আর্গুমেন্ট ইরর আসবে। এই যে দেখো এখানে ফাংশনটায়
কি বলছি যে ওই দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ফ্রুট আর একটা হচ্ছে কারি। এখন আমি প্রথমে ফাংশনটাকে কল করছি, সেখানে কি দিছি, কোনো ভ্যালুই দেই নাই, আর্গুমেন্ট কিছুই দিই নাই। তো তখন আমার ইররটা কি আসছে, টাইপ ইরর। এই যে দেখো, ফুড ফাংশন মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস ফ্রুট অ্যান্ড কারি, যে কি কি আর্গুমেন্ট ছিল সেটাও বলে দিছে। তারপরে আবার ফাংশন লিখলাম, সরি ফাংশনটাকে কল করলাম, ফাংশনটা কল করে আর্গুমেন্টে এবার দিলাম তিনটা ভ্যালু। তিনটা ভ্যালু দেওয়ার পরে আবার ইরর রেজ করছে। কি ইরর রেজ করছে, টাইপ ইরর। ফুড ফাংশন টেক্স টু পজিশনাল আর্গুমেন্টস বাট 3 ওয়ার গিভেন। দুইটা দেওয়ার কথা ছিল, আমি তিনটা দিয়ে দিছি। সো এই ইররগুলা যখন রেজ করবে, আমরা আবার আমাদের ইনপুট দেওয়া ফাংশনে বা ফাংশন কল করা ফাংশনে আমরা ঠিকঠাক মতো আমাদের পজিশনাল আর্গুমেন্ট আবার দিব। এবার আসি আমাদের ফাংশনের একটা ইম্পর্টেন্ট টার্ম, রিটার্ন। A function does not have to always display its output directly. আমরা এতক্ষণ পর্যন্ত যেই ফাংশনগুলো লিখে আসছি সেগুলাতে ফাংশনের আউটপুট যে স্টেটমেন্টগুলা বা যে ভ্যালু যাই আউটপুটে আসুক না কেন, সেটা আমরা ফাংশনের ভিতরেই লিখে আসছি। তো এটা জরুরি নয় যে তোমার সব ফাংশনে সব কিছুই একদম ওই ফাংশনের ভিতরেই আউটপুট লিখে দিয়ে আসতে হবে, এরকম না। তুমি চাইলে আউটপুটের স্টেটমেন্ট বাইরেও লিখতে পারো। It can process some data and logic, then return the values how user wants to show. যেমন ধরো, আমরা আগের ফাংশনগুলোতে কি বলে আসছি যে ওই ফাংশনের ভিতরেই একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করে সেটা ওই আউটপুটের লেভেল বা স্টেটমেন্ট কিরকম হবে একদম বলে দিছি। কিন্তু ইউজারকে যদি স্বাধীনতা দেওয়া হয় যে একটা ইউজার যেভাবে চায় সেইভাবে আউটপুটের স্টেটমেন্ট লিখুক, আমি জাস্ট ফাংশন থেকে তার ডেজায়ার্ড ভ্যালু বা ডেজায়ার্ড ক্যালকুলেটেড ভ্যালুটা জাস্ট রিটার্ন করে দিব। তো এই সব ক্ষেত্রে রিটার্ন প্রসেসটা খুবই দরকারি এবং এটাই ব্যবহার করার একমাত্র ওয়ে। Return values allow to move much of your program's grunt work into functions which can simply the body of your program. আমাদের রিটার্ন ভ্যালুটা কি করে, যে আমাদের প্রোগ্রামের যা যা কাজ আছে সেগুলা ফাংশনের বডিতে ইউজ করার জন্য সে অ্যালাউ করে। সিম্পলি আমরা চিন্তা করি, আমরা এতক্ষণ একটা অ্যাসাইনমেন্ট করছি, যোগ করারটা আমি করে দিয়েছিলাম তোমাদেরকে। গুণ, ভাগ আর বিয়োগ এই তিনটা অপারেটরের জন্য কাস্টম ফাংশন লেখার জন্য বলছিলাম। তো আমি দেখলাম তোমরা প্রায় অনেকেই আগে করো নাই, এখন করছো। তো জিনিসটা তো বুঝতে পারছো যে কিভাবে কাজ করে। আচ্ছা, ওই প্রোগ্রামটা দিয়েই উদাহরণ দেওয়া যায় যে আমরা কিন্তু যা লিখছি আউটপুট কিন্তু ওইখান থেকেই আসছে। তোমরা দুইটা পজিশনাল আর্গুমেন্টে দুইটা নাম্বার ইনপুট দিছো, ওই দুইটা নাম্বারই ভিতরে প্রিন্ট ফাংশনের মাধ্যমে যোগ করে তোমাকে সরাসরি আউটপুট দিয়ে দিছে। এখানে কিন্তু ইউজার কোনো কিছু কাস্টমাইজ করতে পারবে না। ইউজার শুধু ওই ফাংশনটা কল করবে, কল করে জাস্ট আউটপুটটা যেইভাবে তুমি বলে দিছো সেইভাবেই সে পাবে। হোয়াট ইফ, যে তোমার এই ফাংশন থেকে শুধু যোগ হয়ে সংখ্যাটা আসবে, ইউজার বাইরে থেকে প্রিন্ট ফাংশনে লিখে দিবে যে দ্য রেজাল্ট অফ দ্য এডিশন ইজ, তারপরে তোমার ওই
ফাংশনের যে ক্যালকুলেটেড ভ্যালুটা, ওইটা ওইটা হইলে মানে কিভাবে ওই আউটপুট লিখতে হবে এটার মাথা ব্যথা তোমার থাকলো না। যদিও কনসোল লেভেলে আমরা যাই করি, এখনো পর্যন্ত তো আমাদের আউটপুট ইনপুট সবই কনসোলে দেওয়া, সবকিছু আমাদেরই অপারেট করতে হচ্ছে। কিন্তু একটা একটা জিনিস মনে রাখবা, যখন তুমি একটা প্রোগ্রামে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখছো, তোমার একটা গোল চলে আসছে যে তুমি সামহাও জীবনে কোনো না কোনো সময় কোনো একটা ইউজারের জন্য কোনো একটা সফটওয়্যার, হতে পারে ওয়েব বেস, হতে পারে কনসোল বেস, হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ, হতে পারে আইফোনের অ্যাপ, এনি কাইন্ড অফ মিডিয়াতে তুমি কোনো না কোনো সময় একটা ছোট্ট সফটওয়্যার হলেও ডেভেলপ করবা, তোমার এটা একটা গোল চলে আসে। তো যখন এই গোলটা চলে আসে তখন তুমি অবশ্যই চিন্তা করবা যে একটা ইউজার কিভাবে চিন্তা করে। তো এই চিন্তাটা যদি থাকে তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ড তোমাদের জন্য উন্মুক্ত হয়। উইদাউট দিস থিঙ্কিং এটাতে প্রবলেমটা কি, মানে এটা আমি এখনো ফুললি ক্লিয়ার করি নাই। আচ্ছা, এইখানে দেখো যে আমি কি দিছি। একটা ফাংশন লিখলাম, ফাংশনটার নাম হচ্ছে হোল নেম। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে যখন আমরা ফর্ম লিখি, যে ফার্স্ট নেমের জন্য একটা টেক্সট বক্স, লাস্ট নেমের জন্য আরেকটা টেক্সট বক্স, তারপরে দেখা যায় যে ওইটা সাবমিট দিলে সে ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে কনক্যাট করে আমাকে ফুল নেমের একটা আউটপুট দেখায়। তো এইটার জন্যই জাস্ট সিম্পলি আমি একটা ফাংশন লিখলাম যে এখানে ফার্স্ট আর লাস্ট এই দুইটা আর্গুমেন্ট, এটা জাস্ট আমাকে রিটার্ন করবে কি, এই ফুল নেম, এই ভেরিয়েবলটাই রিটার্ন করবে। এখন আমি কিন্তু এখানে কোনো ফাংশনের ভিতরে কোনো আউটপুট দেই নাই, বা প্রিন্ট ফাংশন ব্যবহার করে কোনো কনসোলে আউটপুট দেখার কিছুই করি নাই, কারণ এটা বাইরে হবে, এটা ইউজার নিজে বা মানে কাস্টমাইজলি ভাবে তুমি এটা লেভেল লিখতে পারবা। তো শুরুতেই যেহেতু একটা ফাংশনকে আরেকটা ফাংশনের ভিতর দিয়ে সরাসরি কল করতে পারবা না, এই ক্ষেত্রে কি করতে হবে যে আমাদের আরেকটা ভেরিয়েবলের ছায়ায় চলে যেতে হবে। এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম অল নেম। অল নেমের ভিতরেই আমি হোল নেম ফাংশনটাকে কল করলাম। ফাংশনটাকে কল করে আমি ফার্স্ট নেমের জন্য মবিনুল আর লাস্ট নেমের জন্য ইসলাম দিয়ে দিলাম। তারপরে প্রিন্ট করলাম কি, অল নেম। আমার আউটপুটে রেজাল্ট চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে রুলসটা কিন্তু, হ্যাঁ আমি বলছি, কিন্তু রুলসটা হচ্ছে একটা ফাংশন সবসময় ইন্ডিপেন্ডেন্টলি কল হয়। একটা ফাংশন কোনো সময় আরেকটা ফাংশনের ভিতরে কল হবে না। যেমন ধরো প্রিন্ট ফাংশনের ভিতরে ওই হোল নেম ফাংশনটা দিয়ে কল করা, এটা আসলে বেস্ট প্র্যাকটিস না। তো সেই জন্যে আমরা এই ফাংশনটাকে আরেকটা ফাংশনের ভিতরে কল করার জন্য মিড লেভেলে একটা ভেরিয়েবলের হেল্প নিছি। এই অল নেম হচ্ছে সেই ভেরিয়েবলটা যেটার মধ্যে হোল নেম ফাংশনটাকে আমি কল করে ভ্যালু পাস করে দিছি। পরে আমি ওই প্রিন্ট ফাংশনের মধ্যে ওই অল নেমটাকেই পাস করে দিছি। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস।
তো দেখি আজকের যা যা হয়েছে, তো আজকে আমরা এখানে কোড লিখি। ওকে, ফাংশনের প্রথমে কি ছিল? পজিশনাল আর্গুমেন্ট। ডিফাইন ILTS একটা ফাংশনে কি কি থাকে? স্পোকেন, রিডিং, রাইটিং। প্রিন্ট প্রথমে দিই স্পোকেন স্কোর, স্পোকেনের স্কোর কত আসতেছে? রিডিং স্কোর এগুলাকে %f দেই, ফ্লোট ভ্যালু পাস করব। রাইটিং স্কোর ওকে। এবার প্রথমে দেই স্পোকেনের জন্য দিলাম ধরো 8.2, না এত বেশি আবার দেওয়া সম্ভব না। স্পোকেনের জন্য 6.5, রিডিং এর জন্য 5.5, রাইটিং এর জন্য 5.0। রেজাল্ট ইজ, রেজাল্টও বের করতে হবে। Result is ভ্যালুগুলোই তো পাস করি নাই। Spoken, reading, writing। স্পোকেন তিনটার যোগ ফলের গড় প্লাস রিডিং। আচ্ছা, এখানে আরেকটা ভেরিয়েবলই নেই। স্কোর, ফাইনাল স্কোর, তিনটার যোগফল যোগফল রে
3 দিয়ে ভাগ করলে গড় চলে আসবে। ওকে, পাইথনের আবার কি হলো? না, হচ্ছে হচ্ছে একটু স্লো কাজ করতেছে। পাইথন আছে তো। এই যে দেখো এখানে স্পোকেনের স্কোর যা দিছি, মানে ডাইরেক্ট ফ্লোটে দিছি তো সেই জন্য হচ্ছে ওই সে বাই ডিফল্ট 6 ডিজিট পর্যন্ত লিখবে। আর একটা ট্রিক্স আছে, 0.2 দিয়ে দিই প্রত্যেকটাতে। এই ট্রিক্সটা যারা আজকে আসলো না তারা জানলো না জিনিসটা। এই %.2f মানে হচ্ছে দশমিকের পরে ফ্লোটের ভ্যালু 2 ঘর পর্যন্ত সে নিবে। এই দেখো সেম জিনিস, আমি এখানে 1 ঘর পর্যন্ত দিছিলাম, সে 2 ঘর পর্যন্ত জিরো নিয়ে নিছে। আমার একটা গড় রেজাল্ট দিয়ে দিছে 5.67। আইএলটিএস এর স্কোর বের করে ফেললাম। হ্যাঁ, ইন্টিজার ইন্টিজার ভ্যালু আসতো, তখন হচ্ছে এই পয়েন্ট বা এই দশমিকের পরের কিছু সে কাউন্ট করতো না। এই দেখো আমি এখানে যে কোনো একটার এই ভ্যালু আমি তুলে দেই, এখানে ডি দিয়ে দিই।
এই যে দেখো স্পোকেন স্কোর আমি কত দিছিলাম 6.5, কিন্তু এখানে সে শুধু 6 কাউন্ট করছে। হ্যাঁ, ইন্টিজারটুকুই নিছে, সে ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারটা মানে দশমিকের পরে আর সে যাই নাই, সে নিবেও না। সো ইটস আপ টু আস যে আমরা কি ধরনের ডাটা টাইপ দিব, আমাদের ক্যালকুলেশনে কি আসা উচিত, বা কি ধরনের ক্যালকুলেশন আমরা করছি আর কি ধরনের আউটপুট আমরা পাবো, সেই অনুযায়ী আমরা ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম সাজাবো। তো এটা গেল মানে পজিশনাল আর্গুমেন্ট এইভাবে দেওয়া আছে। এখন আমরা যে কোনো একটার ভ্যালু ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। আবার ডিফল্ট ভ্যালু সেট করে দিই, ধরো রাইটিং এর ভ্যালু দিয়ে দিলাম, রাইটিং এর ভ্যালু 6.7 আমি দিয়ে দিলাম। যখন আউটপুট দেই, সরি ওই ফাংশনটা যখন আমি কল করি, ফাংশন কল করার সময় আমি জাস্ট স্পোকেন আর রিডিং এর জন্য এই ভ্যালুগুলা দিছি, আমি রাইটিং এর জন্য দিলাম না। তাই বলে কি রাইটিং এর ক্যালকুলেশন হবে না? এই যে রাইটিং এর স্কোর 6.7, সে ডিফল্ট ভ্যালুই নিয়ে রাখছে। এখন যদি আমি, হ্যাঁ বলো। হ্যাঁ, ইটস আপ টু ইউ, মানে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছিলাম, ইটস নাথিং। এই যে দিলাম, রিডিং এ দেই, কোনো সমস্যা আছে? 6.75 দিয়ে দিলাম। এখন এই যে 6.5, 5.5, সে কিন্তু এই ডিফল্ট ভ্যালু থাকে না বলতে কি, আমরা যখনই ফাংশনটা লিখি, ফাংশন যতক্ষণ কল না করি ততক্ষণ তো ফাংশনের ব্যবহার হচ্ছে না। আর ফাংশন যখনই কল করি তখনই আসলে দেখে যে আসলে আমরা কি কি ভ্যালু, এটা মানে আর্গুমেন্টে কি কি ভ্যালু দেওয়ার কথা ছিল, আর্গুমেন্টে কিভাবে ভ্যালু দেওয়ার কথা ছিল, আর প্যারামিটারে কিভাবে আছে। এই যে, হ্যাঁ, এই যে এই যে দেখো এইখানে কিন্তু অলরেডি একটা ইরর চলে আসছে। ইররটা কি? সিনট্যাক্স ইরর, নন ডিফল্ট আর্গুমেন্ট ফলোজ ডিফল্ট আর্গুমেন্ট। যে এইখানে আমি এটা ডিফল্ট আর্গুমেন্ট কি লিখতে ভুল করছি, রাইটিং এনি, না লিখতে ভুল করিনি। তাহলে সিনট্যাক্স ইররটা কি জন্য আসলো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওইটা তো অলরেডি এখন দিতেই হবে। সবগুলা নিয়ে নেবে বলতে, আমি ধরো এখানে রিডিং এর জন্য আবার একটা কাস্টম ভ্যালু দিছি, রাইটিং এর জন্য দেই নাই। এখন রিডিংটা চেঞ্জ হবে, রাইটিংটা চেঞ্জ হবে না। এই যে রিডিংটা চেঞ্জ হয়েছে, রাইটিংটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ বলো।
ফাংশন কল করার সময় তো সেটা ডিফল্ট ভ্যালু থাকে না, সেটা হয়ে যায় আর্গুমেন্টের ভ্যালু। সে শুধু তখন ম্যাচ করে, যেমন এই যে এখানে কিন্তু তখন তো হ্যাঁ কিওয়ার্ড বলতে এক্স্যাক্টলি মানে ডিফল্টটা তখন থাকবে না, সিম্পলি যেটা সহজে বুঝবা যে এটা ডিফল্ট আর থাকবে না, কারণ ফাংশনটা যখন তুমি ইউজ করতেছো, ইউজ করার সময় তুমি যাই ভ্যালু দাও সেটা সে শুধু তোমার ডিফাইন করা ফাংশনের প্যারামিটারের সাথে ম্যাচ করে, যে তুমি যেভাবে দেওয়ার কথা ছিল সেইভাবে দিছো কিনা, আর সেইভাবে দিলেই জাস্ট ফাংশনের ভিতরে সে ঢুকে তোমার যা যা করার জন্য বলছিল সে ওই কাজগুলো করে ফেলে। তো হ্যাঁ বলো। স্পোকেনে হ্যাঁ, কল করার সময় তো যা ভ্যালু দিলাম সেটা অলরেডি চেঞ্জ হইলই। হ্যাঁ হ্যাঁ, মানে এটা 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 এটাই তো হচ্ছে পজিশনাল কিওয়ার্ডের রুল, যে ধরো এখন যে আমি আহ, যাই একটা সিকোয়েন্সে দিলাম, এই সিকোয়েন্সটায় যে স্পোকেনই আগে হচ্ছে, এটা তো আসলে আমি বুঝতেছি, কিন্তু ওই ফাংশন তো বুঝতেছে না, ফাংশন তো ওই 0 1 2 কাউন্ট করে আমার সিকোয়েন্সটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমাকেও বোঝার জন্য এবং প্রোগ্রামটাকেও এক্স্যাক্টলি বোঝানোর জন্য আমি এইভাবে আর্গুমেন্ট পাস করতে পারবো। এখানে স্পোকেনে আমি ডিরেক্টলি দিয়ে দিব 6.5, তারপরে রিডিং এ আমি মানে লাইক আমি ভেরিয়েবলগুলো ধরে ধরে আমি ওইগুলাতে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। 5.6 রাইটিং এ দিয়ে দিচ্ছি, দিলাম সমস্যা নাই, রাইটিং এ দিলাম 6.73। এবার দেখো ভ্যালু চেঞ্জ হবে, ইভেন আমার আমার সিকোয়েন্সে চেঞ্জ হচ্ছে 6.50, মানে যেভাবে লাইক আমি দিছি। হ্যাঁ, যখন মানে যেভাবে আসলে আমরা সিকোয়েন্সে ডাটা পাস করব, সেই সিকোয়েন্সে আসলে ডাটা পাস হচ্ছে কিনা সেইটাই, মানে যদি আমাদের সিকোয়েন্স ঠিক থাকে ডাটা যাবেই। এটা গেল মানে সিম্পলি একটা ফাংশন যেটাতে পজিশনাল আর্গুমেন্ট প্যারামিটার মানে পজিশন ওয়াইজ দেওয়া। এখন আমরা দেখব রিটার্ন সহ, মানে রিটার্ন করা কিওয়ার্ডের ফাংশন। এখন দেখো এইখানে কিন্তু আমি ওই আইএলটিএস এর যে প্রিন্ট স্ক্রিন বা কনসোলে যেভাবে আউটপুট আমি চাচ্ছি সেগুলা কিন্তু আগেই এখানে বলে দিছি, কিন্তু হোয়াট ইফ যে আমি যা ভ্যালু ক্যালকুলেটেড ভ্যালু আসবে সব কিছু এখানে নিচে আমি ইচ্ছা মতো একটা ফাংশনের যেই ভ্যালুগুলো বা আউটপুট যেই কি বলে লেবেল, এটা আমি ইচ্ছা মতো লিখবো, তারপরে আমি জাস্ট ফাংশন থেকে শুধু আউটপুটটাই নিব, আমার যা যা করার সব কিছু আমি যদি প্রিন্ট ফাংশন হয় বা যদি অন্য কোনো ফাংশনের ভিতরে ইউজ করতে হয় তাহলে আমি নিজের ইচ্ছা মতো যাতে ভ্যালুটা চেঞ্জ করতে পারি বা ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ফাংশনে কি দেই, রিটার্ন ব্যবহার করি। যেমন ধরো
এরকম কিছু। আচ্ছা আচ্ছা, কোন সময়ে এটা আসলে কেউ বলে দিবে না। যেমন ধরো সিম্পলি আমি এখানে একটা দেখাই যে আহ, আমরা কি দিব, নাম্বার জোড়া লাগাই, মানে অলরেডি তো আমরা জানি যে কনকেট আর মানে এডিশন দুইটা তো দুই জিনিস। যেমন স্ট্রিং এর মধ্য দিয়ে 1 আর 2 যোগ করলে সেটা যে ওই 1 2 দেখায়, আর যদি যোগ করি তাহলে 1 আর 2 = 3 দেখায়। এই জিনিসগুলো তো আমরা প্রোগ্রামিং এ জানি, তাই না? তো সিম্পলি আমি ওই একটা জিনিসই করি, আহ, জোড়া লাগাও, জোড়া তালি। জোড়া তালি দেওয়ার জন্য আমাদের দরকার দুইটা নাম্বার, নাম 1, নাম 2, এই দুইটা আসবে। এখন ইচ্ছা করলে সরাসরিও রিটার্ন দিতে পারি, ইচ্ছা করলে একটু ডেমনস্ট্রেশন দিয়েও দিতে পারি। জট লাগবে, নাম 1, এটারে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, প্লাস নাম 2। এখন দেই রিটার্ন। হ্যাঁ, এইখানে কি জন্য রিটার্ন দিলাম, যে আমাদের ওই প্রিন্ট এইখানে দেখানোর প্রয়োজন নাই, আমার শুধুমাত্র এই একটা নির্দিষ্ট ভ্যালু পাইলেই আমার হয়ে যাচ্ছে। এখন ভ্যালুটা পাওয়ার পরে কিভাবে প্রিন্ট লিখতে হবে সেটা আমার দায়িত্ব আলাদা করে লেখার। অথবা এরকম যে আমি এই জটটা বারবার ব্যবহার করব। এই আগের এই ফাংশনটাও দেখো আর এই ফাংশনটাও দেখো। আগের ফাংশনটায় যে প্রিন্টে যাই চলে আসছে, এই ভ্যালুগুলা জাস্ট তুমি ফাংশন কল করার সময় ভ্যালুগুলা দিয়ে দিচ্ছ, তুমি আউটপুট পেয়ে যাচ্ছ। তুমি কি কোনো জায়গায় বা অন্য কোনো ফাংশনে, অন্য কোনো কিছুতে, লাইক অন্য কোনো ক্যালকুলেশনেই তুমি এই ফাংশনটাকে কি কি ইউজ করতে পারবা আমাকে বলো তো। এক্স্যাক্টলি, এটা যদি আমি রিইউজেবল কোনো কোড করতে চাই বা রিইউজেবল কোনো একটা ব্লক চাই, তাহলে আমাকে এই রিটার্নের কাছেই যেতে হবে। তো সেই জন্য দেখবা যে আমরা কি ব্যবহার করি, লাইব্রেরি ফাংশনগুলা বা বিল্ট ইন যেই ফাংশনগুলা, আমি গত ক্লাসে তোমাদেরকে একটা লিস্ট দিছিলাম, এর মধ্যে কিছু কিছু বিল্ট ইন ফাংশন আমাদের সব সময় ব্যবহার করতে হয়। যেমন এই প্রিন্ট ফাংশন, তারপরে ইনপুট ফাংশন। এই ফাংশনগুলাকে এই ফাংশনগুলাকে কিন্তু যখন তারা ডিজাইন করে বা লাইব্রেরি ফাংশনে লিখে, এই ফাংশনগুলাতে কিন্তু ওরা ভিতরে প্রিন্ট দিয়ে কোনো কিছু লিখে দেয় না। কারণ এটা ইউজার নিজের ইচ্ছা মতো লিখবে, ওরা শুধু রিটার্ন করে দেয়। তো এই সব ক্ষেত্রে যখন তুমি একটা রিইউজেবল কিছু চাও, যে তোমার একটা রিইউজেবল ফাংশন বা এই ফাংশনটা তুমি বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আউটপুটে ব্যবহার করবা, ঠিক তখনই তুমি রিটার্ন টাইপ ব্যবহার করবা। এখন ওই যে বলছিলাম যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন সরাসরি কল করতে পারবা না, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবলের আশ্রয় নিতে হবে। তো আমি এই জোড়াতালি ফাংশনটাকে ওই সিরাফারা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম। এখন কল করলাম জোড়াতালি, জোড়াতালিরে কল করে 1 আর 2 পাস করে দিলাম। স্ট্রিং এ কনভার্ট করার প্রয়োজন নাই।
হ্যাঁ, আমি আউটপুটে এটাতে আবার আসতেছি। এটা 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 তেমন একটা থিঙ্কিং কনসার্ন না তোমাদের। প্রিন্ট করি এবার নিজের ইচ্ছা মতো। হেয়ার ইজ এ জোড়াতালি স্ট্রিং। সিরাফা, সিরাফারাও লেখি নাই, সিরাফা লেখছি। পার্সেন্ট দিয়ে আবার পাস করতেই হইতো, একই। এখানে আর কি ওই কমার পরে সে যেহেতু এই ভেরিয়েবলটাই পাইছে, এই ভেরিয়েবলটাই সে পার করে দিবে। এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি কমেন্ট করে দিচ্ছি। এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি, ফর রিটার্ন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইখানে দিয়ে দিচ্ছি ফর, এটার পাশে কমেন্টটা দিয়ে দিচ্ছি, ফর বেস্ট। দেখো এখানেই দেখো সমস্যা। এই যে চলে আসছে, কিন্তু এটা আসলে গুড প্র্যাকটিস না। একটা মেইন ফাংশনের, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, এটা এখন আসলে এই প্রোগ্রামটা ডাইনামিক্যালি অনেক কিছু তোমার এই কি বলে নিজে নিজে ফিক্স করে রাখছে। যেমন এই 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 ধরনের প্রবলেমগুলা ওই পাইথন 3 ভার্সনের, যেগুলা শুরুর দিকের ভার্সন 3.2 বা 3.5 এর আগের ভার্সনগুলা, সেগুলাতে এই এই ফাংশনগুলা এইভাবে ফাংশনকে কল করলে ইরর দিত, যে মেইন ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কল করা, এটা ইরর। তো পরবর্তীতে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ ডেভেলপাররা এগুলা এইসব ছোট ছোট জিনিসগুলা ওরা নিজেরা সলভ করে দিল। তো সেই জন্যে আসলে এই জিনিসগুলা খুব একটা জানা হয় নাই, ওই বেস্ট প্র্যাকটিসের ফ্লোতেই চলে আসছি আমরা। তো আজকে এইটুকুই, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে তোমরা রিটার্ন আর পজিশনাল আর্গুমেন্ট দিয়ে অ্যাসাইনমেন্ট করবা। অ্যাসাইনমেন্টের টপিকটা কিরকম হইতে পারে? তিনটা সংখ্যার যোগফল। আসলে আহ, একটা আরেকটা আরেকটু ট্রিকি একটা জিনিস করতে পারো। ধরো আহ, আচ্ছা, ফাংশন হবে দুইটা, ফাংশন হবে দুইটা, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইউজ করবা। তো সেই ক্ষেত্রে
তোমাদের আউটপুটটা হবে এরকম, এ প্লাস বি। এটা একটা ফাংশন, আরেকটা ফাংশনের মধ্য দিয়ে আসবে এ মাইনাস বি, আর একটা ফাংশন থাকবে যেটা কিনা ওই দুটা ফাংশনের মধ্যে এডিশন করবে। দ্যাট মিন্স এ প্লাস বি আর এ মাইনাস বি এর যোগফল। একটু ট্রিক্স থাকবে, জাস্ট এটুকুই। এছাড়া আমার মনে হয় যে তোমাদের যে প্রবলেম সলভিং এর যে ফ্লোটা, এটা খুব একটা কঠিন তোমাদের লাগার কথা না। ট্রাই করলেই পেরে যাবা, এবং আজকে রাতে 5-10 মিনিটের ভিতরেই করে ফেলতে পারবা। তো এটা তোমাদের একটা ভালো প্র্যাকটিস হবে যে কিভাবে মাল্টিপল ফাংশন ইউজ করা যায়। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। ধরো একটা ফাংশন এরকম হবে, এফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তারপরে এফ ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি, আর একটা হচ্ছে এফ জেড ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই। ভেঙে দিলাম, একবারে সবটা ভেঙে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটাতেই মানে এফ অফ এক্স এফ অফ ওয়াই সবগুলাই রিটার্ন করে, যাই রিটার্নের রেজাল্ট আসবে এগুলো আবার এফ জেড এ যোগ করে দিবা, সিম্পল। তোমাদের ওই অ্যালগোরিদম কিন্তু এইখানে আমি ভেঙেই দিছি। তো এটা আমি এখান থেকে মুছা দিলাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ ক্লাস এইখানেই শেষ হচ্ছে। আর নেক্সট ক্লাসে আর ফাংশনের 2-3টা টার্ম আছে, সেখানে ফাংশনের সাথে ডাটা স্ট্রাকচার কিভাবে যুক্ত করা হয় এগুলা দেখানো হবে, তাহলে ফাংশন শেষ। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো তোমরা।